দর্শক সবাইকে স্বাগত এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের 6 মাস পূর্তি হলো আজ। এই 6 মাসে দেশ কতদূর এগুলো, ইউনূস সরকারি বা জনআকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারলেন, গণঅভ্যুত্থানের 6 মাস স্বপ্ন বাস্তবতা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই সময়ে। এছাড়াও সম্প্রতি ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা স্থগিত করেছে। এতে বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এই বিষয়টি নিয়েও আলোচনা করব আমাদের আজকের এই সময়। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আকবর হোসেন, নবনিযুক্ত প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য, এবং জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। এবং আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ডক্টর কাউসার আহমেদ, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ উইনিপেগ, কানাডা। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি জোনায়েদ সাকি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু রাজনীতিবিদ, 6 মাস তো শেষ হলো, 5 আগস্ট থেকে আজ 5 ফেব্রুয়ারি। কেমন দেখছেন, কি আমরা কতটুকু এগিয়েছি গণতন্ত্র উত্তরণের পথে এই সরকারের হাত দিয়ে? যে 6টা মোটা দাগে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, সেগুলো সবগুলো রিপোর্টও সরকারের কাছে জমা দিয়েছে। আমরা আশা করতে পারি যে এই বছরের মধ্যে একটা নির্বাচন হয়ে যাবে। তা আপনার কাছে কী মনে হচ্ছে, কীভাবে এগোচ্ছে সরকার? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি যেটা বলবো যে সরকারের তো এত আত্মত্যাগের মধ্যে দিয়ে যে সরকার, তার কাছে প্রত্যাশা তো অনেক। এখন তার মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে সরকারকে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, অন্যদিকে একটা রাজনৈতিক উত্তরণ, যে গণতান্ত্রিক উত্তরণের কাজটাও তাদের ফ্যাসিলিটেট করতে হবে। তো দ্বিতীয় দিক থেকে যদি বলি যে গণতান্ত্রিক উত্তরণের জন্য যে প্রস্তুতির কাজ, সেখানে সংস্কার অনেকগুলো কমিশন গঠিত হয়েছে, তারা রিপোর্ট তৈরি করছেন, সেগুলো নিয়ে অংশীজনদের সাথে আলোচনা হবে এবং সেই আলোচনা থেকে একটা ন্যূনতম সংস্কারের রূপরেখা তৈরি হবে। তার মধ্যে অনেকগুলো হয়তো নির্বাচনের আগে বাস্তবায়ন হবে, অনেকগুলো নির্বাচনের পরে বাস্তবায়ন হবে, বিশেষত সংবিধান, মৌলিক কাঠামোগত প্রশ্নে। তো এগুলো সুনির্দিষ্ট করা দরকার এবং সরকার যত দ্রুত আলোচনা করে এগুলো সুনির্দিষ্ট করতে পারবে, তার মধ্যে দিয়ে একটা নির্বাচনের সময়সীমা হয়তো আরও সুনির্দিষ্ট হবে, যদিও সরকার ইতিমধ্যে একটা ধারণা দিয়েছেন। তো সেইখানে একটা ট্রানজিশনটা, মানে আমাদের রাজনৈতিক উত্তরণের জায়গাটা স্পষ্ট যত হবে, তত রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা সহায়ক হবে। আমি মনে করি সরকার এই দিক থেকে একটা ইতিবাচক রোডের দিকে যাচ্ছে। তবে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা কিংবা রাষ্ট্রের সামগ্রিক যে মানে খাতগুলো, আর্থিক খাত থেকে শুরু করে মানুষের জীবনযাপন, উৎপাদন ক্ষেত্র, ইনফ্লেশন, তারপরে সামগ্রিকভাবে মানুষের জীবনের যতগুলো সংকট আছে, সব ওই জায়গাতে সরকারের অনেকগুলো জায়গাতে, যেমন ধরেন আমি প্রথমে ইতিবাচকটা যদি বলি, যে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য তারা নানাভাবে চেষ্টা করছেন। সেখানে এখনও অনেক ঘাটতি থাকলেও মোটা দাগে বড় একটা যাকে বলে রাশ টেনে ধরা দুর্নীতি, অর্থ লুটপাটের যে ব্যাংক লোপাটের যে জায়গাগুলো ছিল, পাচারের যে জায়গাগুলো ছিল, সেখানে অনেকটাই রাশ টেনে ধরা তারা কাজ করছেন। তবে এখনও যে জায়গাগুলোতে মানুষ প্রত্যাশা করেছে যে অর্থ উদ্ধারের জায়গা, সেটা নিয়ে আরও জোরালো ভূমিকার জায়গা দরকার। সেটাও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু মানে ভূমিকাটা যাতে জোরালো হয় সেই জায়গাতে। ব্যাংকগুলো এখনও পুরোপুরি স্থিতিশীল জায়গায় আসতে পারেনি। সাধারণ মানুষ সেই জায়গায় একটা নানা রকম সংকটের মুখে। অনেকগুলো ব্যাংক লেনদেনের ক্ষেত্রে তারা ঠিকমতো মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। সেই সব জায়গাতে কিভাবে সামনে আসবে সেটা ঠিক করার বিষয় আছে। তবে জীবনের ক্ষেত্রে যদি বলি, যে দ্রব্যমূল্য, মানুষের জানমালের নিরাপত্তা, ট্রাফিক জ্যাম, এই বিষয়গুলোতে অনেকগুলো বিষয় আছে। এমনকি মানে আমাদের শহীদদের তালিকা তৈরি, তাদের জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা, তারপরে হচ্ছে আপনার তাদেরও জীবনের যে দায়িত্ব গ্রহণ করা, কিংবা এই যে 15 বছরের গুম, খুন, লুটপাট এবং তারপরে জুলাই আগস্টে এসে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, এই সব কিছুর যে ন্যায় বিচার, এইসব ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু ঘটছে না। টাইমিংয়ের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আহতরা এসে
আবার মানে রাস্তায় আন্দোলন করছে। প্রতিবাদ করতে হচ্ছেন, সেটা সরকারের জন্য বিব্রতকর, আমাদের সকলেই আন্দোলনকারীদের জন্য বিব্রতকর। কাজে এইসব ক্ষেত্রে সরকারের যে অগ্রাধিকার ভিত্তিক ভূমিকা নেওয়া দরকার ছিল মনে হচ্ছে, এবং সব ক্ষেত্রেই একটা শ্লথগতি, অনেক ক্ষেত্রে অকার্যকারিতা সরকারের মনে হচ্ছে আমলাতন্ত্রের একটা মানে ঘেরাটোপের মধ্যে আছে সরকার পড়ে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন থেকে শুরু করে যে ভূমিকাটা রাখা দরকার ছিল, সেই সব বিষয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সেইটাকে আবার অনেক ক্ষেত্রে পুরনো ফ্যাসিস্ট শক্তিরা কাজে লাগানোর চেষ্টা করছে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আমি এইসব আকবরের কাছে আসি। প্রবণতাগুলো দেখা যাচ্ছে। আকবর, আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকারের এই যে 6 মাস কেমন কাটলো? জোনায়েদ সাকিব যেগুলো বলেছেন আসলে দ্বিমত করার মতো খুব বেশি কিছু নাই। প্রথমত হচ্ছে যে আমি ওনার সঙ্গে একমত যে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য একটা বড় প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি। এক্সকিউজ মি। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে একটা ধারাবাহিকতা তৈরি করা বা ব্যাংকিং সেক্টরটাকে স্ট্রিমলাইন করা, সেটা একটা জিনিস। এবং গত 6 মাসে যেটা আমার কাছে মনে হয় যে উল্লেখযোগ্য বিষয়, অনেকে যেটা মনে করেন যে বাংলাদেশ থেকে অন্তত বড় অঙ্কের টাকা পাচার বন্ধ হয়েছে। এটা একটা স্বস্তির জায়গা, যেটা এর আগে আমরা যেটা দেখেছি। আপনারা হয়তো টাকা কি পাচারের মতো আছে দেশে? সেটা একটা বড় প্রশ্ন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নর, ওনার লকারে শুধু ডলারই পাওয়া গেছে $1,70,000, 55,000 ইউরো। সুতরাং এগুলো কোথায় আছে সেগুলো আমরা তো এখন কিছু কিছু দেখতে পাচ্ছি আর কি। সো ওইটা একটা স্বস্তির জায়গা। তবে এই সরকারের নাম যেহেতু অন্তর্বর্তী সরকার, এবং এখানে একটা বড় বিষয় যে 5ই আগস্টের পরে আমরা যেটা দেখেছি যে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যাশার যে চাপ, এটাকে সামলানো। অর্থাৎ মানুষ ভেবেছিল যে রাতারাতি অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। মানুষের এই ভেবে নেওয়াটা অন্যায় কিছু না, কারণ তারা আওয়ামী লীগের শাসনামলে 16 বছরে যেভাবে দেশ পরিচালনা হয়েছে সেটাতে তারা হ্যাপি ছিল না, এবং হ্যাপি ছিল না বলেই তো গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং একটা জনপ্রত্যাশার একটা চাপ, একটা বিস্ফোরণ আমি বলবো, এটা তৈরি হয়েছে। সমস্যা হচ্ছে এই জনপ্রত্যাশার বিস্ফোরণ, এটাকে মোকাবেলা করার জন্য যে রাষ্ট্র কাঠামো যেটা দরকার, সেটা তো ভেঙে পড়েছিল। এবং আপনি দেখেন যে এন্টায়ার পুলিশ ফোর্স ভেঙে পড়েছিল, আমলাতন্ত্র ভেঙে পড়েছিল। আমলারা অনেকেই শুরুর দিকে অফিসে আসেননি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের সেটার প্রভাব পড়েছে। সুতরাং ওই যে রাষ্ট্র কাঠামোটাকে ব্যাক করানো এবং সেখানে নানা ধরনের বদলি করা বা সংযোজন, পরিবর্তন, পরিমার্জন ইত্যাদি করা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সুতরাং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, এবং একই সঙ্গে আপনার রাজনীতির একটা চ্যালেঞ্জ তো আছে। রাজনীতিক চ্যালেঞ্জ বলতে আমি বলছি যে যারা পতিত ফ্যাসিবাদী, তারা তো বিভিন্নভাবে এখনও চোখ রাঙাচ্ছে, সীমান্তের ওপার থেকেই তারা চোখ রাঙাচ্ছে। সুতরাং এটাকে নানাভাবে মোকাবেলা করা, জাতীয় ঐক্য ধরে রাখা, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা বাইরে থেকে ইউনূস সরকারকে কিভাবে দেখছেন, বাইরের এই সরকারের কে কিভাবে মূল্যায়ন করে? অনেক ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আমার যে অ্যাসেসমেন্ট বাইরে থেকে, সেটা হচ্ছে যে ভেরি পজিটিভ। কারণ ডক্টর ইউনূস কিন্তু ওনার একটা ক্রেডিবিলিটি আছে, ওনার একটা লিগেসি আছে ইন টার্মস অফ আপনার পোভার্টি এলিভেশন এবং ইকোনমিক সেক্টরে। তো আমার মনে হয় ওটার পার্সপেক্টিভে বাইরে, স্পেশালি ওয়েস্টে এবং নর্থ আমেরিকাতে ওনার যে অ্যাক্টিভিটিস এবং লিডারশিপ এবং এই ক্রান্তি লগ্নে উনি যে দায়িত্বটুকু নিয়েছেন, এটা খুবই পজিটিভলি দেখা হয়। তবে আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের দায়িত্বে উনি তো আগে কখনো এই ধরনের দায়িত্ব পালন করেননি, উনি এখন করছেন, এবং এটি একটি ডিফিকাল্ট টাইম পুরো দেশের জন্যই। এটি আসলে ওয়েস্টে ধরেন তাদের বোঝার কিন্তু একটু মাঝে মাঝে সমস্যা হয়। এখন ওয়েস্টে কি হয়, তারা আপনার মিডিয়া দেখে, তারা আপনার ইকোনমিক ইন্ডিকেটরস দেখে, তারা ফরেন ইনভেস্টমেন্ট, স্ট্যাবিলিটি, এসব ওরা বাইরে থেকে বোঝার চেষ্টা করে কতটুকু হলো। এখন বাংলাদেশে আমরা, আপনারা যারাই আছেন, আপনারা তো ফ্রন্ট লাইনে আছেন, আপনারা অন গ্রাউন্ড আছেন, আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে কি হচ্ছে না। এবং আমাদের দুজন বক্তা খুব সুন্দর করে প্রাঞ্জল ভাষায় যেটি বললেন আগে, যে পারসেপশন আর এক্সপেকটেশনের মধ্যে যে গ্যাপটুকু
বড় হচ্ছে দিনে দিনে, এটি আসলে দ্রুত আহ, আহ, ছোট করা উচিত, যেটি সংক্ষেপে বলা যায়। তবে এটি বাইরে থেকে কিন্তু বোঝানো এবং এটা খুব ডিফিকাল্ট সামটাইমস। তবে একটা জিনিস খুব পজিটিভ কানাডার থেকে আমি বলতে পারি, যদিও আমি টরন্টো থাকি না, কিন্তু এখানে কিন্তু একটা খুব পজিটিভ একটা ভাইব আছে। যেমন মানি লন্ডারিং এখন নাই বলতে গেলে, দেয়ার ওয়াজ নো রিপোর্ট। আগে যেগুলো হয়েছে সেটা তো আছে, এটার তো বিচার হবে, কিন্তু বর্তমানে কিছুই শোনা যাচ্ছে না। এবং এটি আসলে একটা কোইন্সিডেন্সও বলবো যে আপনার কানাডার ইমিগ্রেশনও কিন্তু আপনার নিয়ম পাল্টেছে এবং ইটস গেটিং ডিফিকাল্ট, এবং ইমিগ্রেশন লেভেলও কমে গেছে। তো সামগ্রিকভাবে আমি বলবো যে ইজ ভেরি পজিটিভ একটা এনভায়রনমেন্ট এখনো আছে। তবে ওই যেটি বললাম যে পারসেপশন এবং এক্সপেকটেশনের মধ্যে এই গ্যাপটুকু আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে একটু সচেতন হতে হবে। আর একটু আমি কোনো অ্যাডভাইস দিতে যাচ্ছি না বাইরে থেকে, বাট আমাদের যে অ্যাসেসমেন্ট সেটি আমি বললাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জোনায়েদ সাকি আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আজকে তো 2 কমিশনের রিপোর্ট দিল, মোটামুটি 6 কমিশনের রিপোর্ট চলে আসছে। আপনাদের সাথে এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন প্রধান উপদেষ্টা। তো এইগুলো আপনাদের মতামত নিয়ে চূড়ান্ত করতে কতদিন সময় নেবে, এবং আপনার কি মনে হয় যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হয়ে যাওয়া উচিত কিনা? আর মানে দেখুন, নির্বাচনের যে সময়ের কথা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার দিক থেকে জানানো হয়েছে যে ডিসেম্বর আর্লিয়েস্ট, না হয় ফার্স্ট হাফ অফ দি মানে 26 সাল, 26 নেক্সট জুন। 26-এর ওই হিসেবেও যদি আমরা করি তাহলে তো মানে ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে আবার রোজা শুরু, ফলে এরপরে আবার বর্ষা শুরু। কাজেই মানে হয়তো প্রথম বলতে জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম ভাগটাকেই বোঝানো হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে সংস্কার সম্পর্কে যখন আলাপ আলোচনা হবে, ন্যূনতম ঐক্যমত্য কোন প্রশ্নগুলোতে তৈরি হচ্ছে সেইগুলো ঠিক করা, সেগুলোর কোনগুলো আগেই সম্ভব, আবার যেগুলো আমরা সাংবিধানিক পরিবর্তন মনে করি সেগুলো তো নির্বাচিত প্রতিনিধিদের লাগবে। সেই ক্ষেত্রেও ধরেন কোন বিষয়ে ঐক্যমত্য হচ্ছে সেটা জাতীয় অঙ্গীকারে আসা, পরবর্তী সংসদ কতদিনের মধ্যে সেটা করবে, এইসব প্রশ্নে অঙ্গীকারটা তৈরি হলে একটা জায়গায় যাবে। পরবর্তী সংসদেও যে সংবিধানের পরিবর্তনটা আসবে সেইটা যাতে টেকসই হয় তার ব্যবস্থা নেওয়া। সেদিক থেকে আমাদের প্রস্তাব, এটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হলে জনগণের উইল আকারে এই সংস্কারটা গৃহীত হবে। ফলে ভবিষ্যতে আদালতও এই সংস্কারকৃত সংবিধানকেই সুরক্ষা দেবেন, সেই জায়গাটা একটা তৈরি হয়। তো সব মিলিয়ে মানে এই পথটা হয়তো আমরা মানে ফেব্রুয়ারি মাস কিংবা মার্চের মধ্যেই হয়তো আমরা এটা দেখতে পাবো। তো আমার মনে হয় যে সরকারের দিক থেকে এই বিষয়ে একটা যথাযথ উদ্যোগ নেওয়া দরকার, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর যে কথাগুলো আমরা বলছিলাম যে ধরেন অনেকগুলো খাত নিয়ে কথা বলা যায়, এতটা সময় আপনার টক শোতে পাওয়া যাবে না, কিন্তু দৈনন্দিন জীবনে মানুষের যে সংকট সেইটা সমাধান, অর্থাৎ প্রাত্যহিক আমার যে অসন্তোষ তৈরি হয় সেগুলোকে সমাধান করার জায়গাটাতে যতটা সম্ভব সরকারের মনোযোগ দিতে হবে, এবং কতটুকু পারা যাচ্ছে, কেন কতটুকু পারা যাচ্ছে না সেই প্রশ্নগুলো জনগণকে ব্যাখ্যা করা দরকার। আবার ধরেন অনেকগুলো প্রশ্ন আছে, মানুষের অনেক দাবি দেওয়া আছে, সেগুলোর মধ্যে অনেক ন্যায্য দাবি দেওয়া আছে, সেগুলো কতটা পূরণ করা যায় সেটার দিকে সরকারের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, কারণ জনগণকেও এই অভ্যুত্থানের সাথে যুক্ত করা দরকার। সেই জায়গা থেকে আমরা বলবো যে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। আমলাতন্ত্রের কথাটা বললাম এই কারণে যে সরকারের তো একটা গতি মানে যেটা মানুষ আশা করে, বিশেষভাবে অভ্যুত্থানের পরে আরও গতি বেড়ে যাবে এটাই মানুষ আশা করেছিল, কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা যেন উল্টো ঘটেছে, মানে যে গতি সাধারণভাবে থাকার কথা তার চেয়ে তো কম গতিতে চলছে। এখন এই ক্ষেত্রে একটা কথা যেটা মানে জনাব আকবর বললেন যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, মানে পুলিশ তো একেবারেই মানে ভেঙে পড়েছিল, এখন সেগুলো পুনর্গঠনের কাজ হচ্ছে। কিন্তু পুনর্গঠনের কাজের মধ্যে আমরা অনেককেই মানে যে আওয়ামী লীগ এতদিন ধরে যাদের কে নিয়ে এই রাষ্ট্রটা এইভাবে ফ্যাসিস্ট কায়দায় চালিয়েছিল তাদের অনেকেই তো বহাল তবিয়তে আছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাতারাতি তো বদলও করে ফেলা যাবে না, সেটা আমরা জানি, কিন্তু সবাই কি কাজ করছেন, সরকারের নীতি এবং তার পদক্ষেপগুলো কি বাস্তবায়ন করছেন? সেটা না করলে তার জবাবদিহিতাটা কি থাকছে? কারণ মানুষ তো দেখতে চাইবে যে আলটিমেটলি সরকারের পারফরমেন্সটা কি। এখন আমি যদি বলি যে আচ্ছা আমি আমলার জন্য করতে পারিনি, সেটা তো আসলে মানে এটা তো আপনি তো দায়িত্ব নিয়েছেন, ফলে আপনার কথা অনুযায়ী আমরা চলার কথা, মানে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেই অনুযায়ী কাজ করবে, না করলে জবাবদিহিতা থাকার কথা, ব্যবস্থা থাকার কথা। তো সেই জায়গাটা মানুষ দেখতে চায় যে তার কাজ হচ্ছে, এবং সেইটা অর্থনীতির জন্য খুব দরকারি। ধরুন আর্থিক খাতের কথা আমরা একটা আলোচনা করছি, কিন্তু আলটিমেটলি তো এটা বিনিয়োগে এবং এটা কর্মসংস্থানে যে পৌঁছাতে হবে, এবং সেইটা পলিটিক্যাল স্টেবিলিটি সেটার জন্য খুব জরুরি। আবার অন্যদিকে আর্থিক খাতের যে পরিবেশটা, সেইটা যদি উপযোগী না হয়, মানুষ কিন্তু ঝুঁকি নিতে মানে পারছে না। তো সেই জায়গাটা তো অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে। আর এই সরকার সব ক্ষেত্রে ধরুন মানে খুব ভালো বড় আকারে পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারবে, সেইটা হয়তো আমাদের এত অল্প সময়ের মধ্যে আশা করাটাও ঠিক হবে না। কিন্তু তার কতগুলো সিগনেচার ওয়ার্ক দরকার, যে হ্যাঁ এই বিষয়গুলো আমরা একটা ধরেছি, সেটার একটা সমাধান করা সম্ভব। ধরুন ট্রাফিক ব্যবস্থাপনা, মানে একটা সমাধান করা জায়গাতে যাওয়ার মানে যেতে পারে, কিংবা মানে আপনি শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন, মানে যেটা মানুষের কাছে কেবল দৃশ্যমানই হচ্ছে না, সে সরাসরি তার ফলাফলটা পাচ্ছে। সেই জায়গাগুলো বরং পরবর্তী সরকারগুলোর ক্ষেত্রেও একটা মানে একটা ধরনের চাপ হিসেবেই থাকবে, যে মানে রাজনৈতিক ইচ্ছা থাকলে এই কাজগুলো করা সম্ভব হয়। তো সেইটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ এই সরকারের দিক থেকে, যে তারা সেই কাজগুলো করবেন। আর মানে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম, যে এখনও ন্যায় বিচারের প্রশ্নে মানুষের একটা অসন্তোষের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা কি দীর্ঘায়িত হচ্ছে, কিংবা ধরুন বিচারের ক্ষেত্রে যে ধরনের মামলা হচ্ছে, সেই মামলাগুলো কি আসলেই ন্যায় বিচার নিশ্চিত করবে? সবাই ঢালাওভাবে হত্যা মামলায় আক্রান্ত হচ্ছেন না, এখনও যে মামলা হচ্ছে প্রত্যেকে কিন্তু একটা হত্যা মামলার মধ্যে যাচ্ছেন। আমি জানি না সেটা কি কারণে সবাই একই ধরনের মামলার মধ্যে হবেন। যিনি আর্থিক খাতের জন্য দায়ী, তাকে তো আর্থিক খাতে তাকে ওই জায়গাটাতে ধরা দরকার। আবার ধরুন যারা প্রত্যক্ষভাবে এই মানে নির্বিচার আমাদের ছাত্র শ্রমিক তরুণদের হত্যা করেছে, তাদের অনেকেই কিন্তু আসলে মানে আইনের আওতায় যথাযথভাবে এখনো আসেননি। তো সেই প্রশ্নগুলো মানুষকে বিক্ষুব্ধ করে তুলছে, এবং সেই বিক্ষোভের নানান প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এটা একটা নতুন প্রশ্ন দাঁড়িয়েছে যে পতিত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তিনি ভাষণ দিয়েছেন, সেটা মানুষকে বিক্ষুব্ধ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কোর্টের অর্ডারের ক্ষেত্রে কেউ কিন্তু কাজ করছে না, অনেক মিডিয়ার ক্ষেত্রে, যে কোর্ট তো অর্ডার দিয়েছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না, কিন্তু কিছু কিছু মিডিয়া প্রচার করছে। না, কোর্ট অর্ডার এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগও নেওয়া দরকার। মানে ভারতের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা, সরকার যদিও তার জানিয়েছে, হয়তো আবারও জানাবেন, কিন্তু সেটা এফেক্টিভ করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা একটু আকবরের কাছে আসি সেই জায়গাটা। আবার এইটাও বলবো আমি যে মানে মানুষের বিক্ষোভ হচ্ছে, শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছেন, তাকে এখনও প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন, তারপরে একটা আজগুবি সংখ্যা দিয়ে পুলিশ নিহত হয়েছে বলে এটা করছেন। তো এবং পুরো ন্যারেটিভটাই উল্টে দেওয়ার চেষ্টা করছেন, সেটা তো মানুষকে বিক্ষুব্ধ করছে। তবে আমার মনে হয় যে আমরা চিন্তা করব, আমাদের চিন্তা করা উচিত যে আমরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধটা গড়ে তুলব। রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যদি এমন কিছু করাটা ঠিক হবে না যেটা আসলে মানে ফ্যাসিবাদী শক্তির প্রতি কোনো না কোনোভাবে সহানুভূতি তৈরি করে, কিংবা কোনোভাবে তারা আবার ভিকটিম কার্ডটা খেলতে পারে। একবার ওই জুনায়েদ সাকি যেটা বলছিলেন, যে আমাদের এমন কিছু করা উচিত হবে না যেটা তাদেরকে সহানুভূতির দিকে নিয়ে যায়, মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল হয়। এবং আমি দেখছি যে সেটা যেমন আছে, তেমন ফ্যাসিস্ট হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না বলে আমাদের হাইকোর্টের একটা রুলিং আছে, অর্ডারও আছে, যেটা অনেক মিডিয়ায় মানছে না। যেমন আমি বলি, আপনার এক্স মিডিয়া বিবিসি বাংলা, তারা তার বক্তব্য বিবৃতি প্রচার করে যাচ্ছে। এইটা কতখানি যৌক্তিক হচ্ছে? দেখেন, এটা আসলে আদালতের রায়টা কি আছে সেটা সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই আর কি। আর যারা প্রচার করছে এটার ব্যাখ্যা অবশ্য তারা দিতে পারবে।
আমি যে জিনিসটা জোনায়েদ সাকির সঙ্গে বলতে চাই যে আসলে সামনে আমাদের জন্য পলিটিক্যাল চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা কি চাই। আমরা আসলে চাই হচ্ছে একটা গণতান্ত্রিক এবং একটা লিবারেল বাংলাদেশ, ডেমোক্রেটিক এবং লিবারেল বাংলাদেশ চাই। এবং আমাদের যে সংগ্রামটা হয়েছে গত 15 বছর ধরে, এখানে তো গণতন্ত্রের সংগ্রাম ছিল, মানবাধিকারের সংগ্রাম ছিল, বৈষম্যের সংগ্রাম ছিল, অনেক কিছু হয়েছে। সুতরাং বাংলাদেশটাকে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে আন্তর্জাতিকভাবে সবাই বাংলাদেশকে একটা পজিটিভ ইমেজ হিসেবে তারা চিন্তা করতে পারে। এটা আমাদের জন্য একটা জরুরি বিষয়, যে আমরা পতিত ফ্যাসিবাদের ছায়া থেকে বেরিয়ে এসে আমরা একটা ভালো বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশ করতে পারলাম। এখন এই যে সরকার, এই সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তী সরকার, তার মানে হচ্ছে তারা পার্মানেন্টলি তারা করছে না। এবং তাদের সামনে একটা বড় কাজ হচ্ছে এটা নির্বাচন অনুষ্ঠান করা, এবং সেই নির্বাচনটা হতে হবে ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল। এই ক্রেডিবিলিটি এবং অ্যাকসেপ্টেবিলিটি শুধু আমাদের কাছে হইলে হবে না, এটা আন্তর্জাতিকভাবে সেটা হতে হবে। সুতরাং আমি মনে করি যে এখন আমরা যে প্রক্রিয়ার দিকে যাচ্ছি, আপনিও যে প্রসঙ্গটা তুললেন যে নির্বাচনের প্রসঙ্গ, আমি মনে করি যে এখন যে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলুন, জামায়াত ইসলামী, বামপন্থীরা যারা আছে, একই সঙ্গে নাগরিক কমিটি বা নতুন যারা রাজনৈতিক দল হবে বলে বলা হচ্ছে, সবার একটা ঐক্যমত্যের ভিত্তিতে আমার মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে পারবো, এটা আমি আশা করি, এবং এটা আমাদের জন্য খুব জরুরি। এবং 5ই আগস্টের মধ্য দিয়ে যে ঐক্যটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই ঐক্যটাকে ধরে রাখাটা আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের বিষয়, এবং এটা আমাদেরকে করতে হবে, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এই যে মানে নির্বাচন নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে, কবে নির্বাচন হবে। এবং প্রধান বিরোধী দল এখন বলতে গেলে যে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকেও বলেছেন, উনি একটা ভার্চুয়ালি একটা মিটিংয়ে, যে এই সংস্কারের নামে যদি আরও বিলম্ব হয় তাহলে মানুষের মধ্যে ভুল মেসেজ যাবে এবং এটা ঠিক হবে না। তো এই যে একটা রোডম্যাপ কি দেওয়া উচিত কিনা নির্বাচনের? প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে 2026-এর জুন পর্যন্ত উনি একটা টাইম দিয়েছেন, এবং আমার মনে হয় যে নির্বাচনের তারিখ নিয়ে বা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, দিন যত আগাবে এটা নিয়ে মনে হয় যে অস্পষ্টতা এটা ধীরে ধীরে কেটে যাবে। এবং আমি আবারও যেটা বলছি যে সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে সামনে, যেহেতু সংস্কার কমিটির যে রিপোর্টগুলো এসছে বিভিন্ন সংস্কার কমিশনের। সুতরাং হয়তো আমার কাছে যেটা মনে হয় যে মূল যে বিষয়, যেটা বটম লাইন যদি আমরা ধরি, যে আমাদের একটা ডেমোক্রেটিক বাংলাদেশ লাগবে, হ্যাঁ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখন যে আলাপগুলো হচ্ছে বা যে সংশয় বা সন্দেহ বিভিন্ন পলিটিক্যাল পার্টির দিক থেকে, সেটা থাকতে পারে নানা, এখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নিজস্ব ভাবনা থাকতে পারে, সেখানে যৌক্তিকতাও থাকতে পারে, হ্যাঁ, আবার যৌক্তিকতা নাও থাকতে পারে। সুতরাং আমার মনে হয় যে যা কিছুই হোক না কেন, আমরা একটা আলোচনার মাধ্যমে, একটা ঐক্যমত্যের মাধ্যমে এই সামনের নির্বাচনটা আমাদের করতে হবে, যদি আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই। ধন্যবাদ। কাউসার আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি জানেন যে মার্কিন সাহায্য সংস্থা ইউএসআইডির অর্থায়নে বাংলাদেশের বাস্তবায়নাধীন সব প্রকল্প কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং বিগত 50 বছরে তারা জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, নিরাপত্তা সব বিভিন্ন জায়গায় প্রায় প্রতি বছর 500 বিলিয়ন বা $50 কোটি বিনিয়োগ করত এবং সহায়তা করত। তো এখন এই বন্ধ হচ্ছে এবং আমাদের রোহিঙ্গার একটা বড় ক্রাইসিস আছে। এতে কী ভাবে আমাদের মানে এই সব খাতে কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? বিশেষ করে রোহিঙ্গাদের ক্ষেত্রে যদি এই এইড বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের জন্য বিপদ। আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আসলে এই খবরটুকু শুনে খুবই মর্মাহত, আমি দুঃখিত, আমি হতাশ। কারণ আমেরিকাকে কানাডা থেকে আমরা যেভাবে দেখি, অ্যাসেস করি, সেটা হচ্ছে গ্লোবাল লিডার, এবং আমেরিকার অনেক দায়িত্ব আছে, এবং আমেরিকা এটা করছিল। আমেরিকা হিস্টোরিক্যালি আপনার সব জায়গাতে, ইভেন ইউনাইটেড নেশনসেও কিন্তু টপ ডোনার, এবং নেক্সট ডোনার কিন্তু আমেরিকার অনেক নিচে, আপনি যদি গ্রাফ খেয়াল করেন। এবং আমি আপনার অনুষ্ঠানে আসার আগেই আমি সামান্য গবেষণা করছিলাম, এবং আমি দেখলাম যে বাংলাদেশে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি $300 কিন্তু বেড়েছিল সেপ্টেম্বর 2024 এর পর থেকে। $300 মিলিয়ন সর্বমোট বেড়েছে ওভারঅল আর কি। তো এই সংবাদে আমি এতই হতাশ হয়েছি যে আমি অনেকের সাথে এখানে শেয়ারও করেছি, কারণ আমরা একাডেমিকরা
বিভিন্ন ফোরামে যাই, কথা বলি ডেটা নিয়ে। তো আসলে এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে দু জায়গায়। এক হচ্ছে রোহিঙ্গা অফকোর্স, কিন্তু আমেরিকান যে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলেছে যে রোহিঙ্গাদের সাপোর্টটা তারা কন্টিনিউ করবে। এখন এটা দেখার বিষয় আসলে কতটুকু কন্টিনিউ হচ্ছে, কিভাবে হচ্ছে, টোটালিটি অ্যামাউন্ট নিয়ে। কিন্তু অবশ্যই ইউএসএইড এর ডাইরেক্ট যেটা সাপোর্ট ছিল ওটা বন্ধ হয়ে গেছে, এবং এটার সরাসরি ইম্প্যাক্ট করবে এমপ্লয়মেন্টে। কারণ বাংলাদেশে অসংখ্য এনজিও কর্মী আছেন যারা ইউএসএইড এর প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করছেন। ইভেন বিইউপিতে আমি হয়তো একটা ক্লাস নিব এই এপ্রিল থেকে, তো আমি বিইউপিতে আলাপ করছিলাম এবং তারাও নাকি একটা প্রজেক্ট রান করছিল। তো এগুলো সবই বন্ধ হয়ে যাবে, এবং এটার যে আনএমপ্লয়মেন্ট রেটটা যে বাড়াবে এটি আসলেও একটি উদ্বেগজনক ব্যাপার। তবে এগুলো কিন্তু স্থায়ী না, 3 মাসের জন্য করেছেন, এরপরে ওনারা যাচাই বাছাই করে আবার নতুন করে শুরুও করতে পারেন। শুরু করতে পারেন, তবে একটা জিনিস সেটি হচ্ছে যে আমরা নিজেরাও কিন্তু কানাডাতে একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাচ্ছি। আমাদের উপর হঠাৎ করে গত মঙ্গলবারে 25% ট্যারিফ ঘোষণা হলো, এবং আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করলাম। এরপরে আবার টেলিফোন কথোপকথন হলো, এবং 1 মাসের জন্য আবার স্থগিত করা হলো। তো এই ব্যাপারগুলোতে আসলে আমি খুবই আনসার্টেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোন সময় কি করে এটা বোঝা দুষ্কর। তবে আমি বলবো যে এটি উদ্বেগজনক, এবং এটার জন্য আসলে একটা কমপ্লিমেন্টারি ব্যবস্থা আমাদেরকে বাংলাদেশে ভাবতে হবে। এর সাথে একটা ছোট্ট একটা জরুরি বিষয় শেয়ার করি, আমাকে সময় দেওয়ার জন্য এগেইন অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাইকে। সেটা হচ্ছে যে গতকালকে আমাদের এখানে উইনিপেগে একটি অনুষ্ঠান ছিল বেশ বড় রকমের। এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, নট ফর প্রফিট। এটার নাম হচ্ছে ম্যানিটোবা কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন। সো এখানে আমরা একজন মেম্বার, আমি এটার বোর্ডেরও মেম্বার হিসেবে বসি। তো এখানে তারা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক নামে একটি অনুষ্ঠান কিক অফ করলো। তো এখানে ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন ফেডারেল মিনিস্টার আহমেদ হুসেইন। উনি আগে ছিলেন মিনিস্টার অফ ইমিগ্রেশন, এখন উনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার। উনি আসছিলেন অ্যাজ এ চিফ গেস্ট, এবং উনি কিন্তু এখানে আগামী 7 বছর ধরে $36.8 মিলিয়ন উনি ঘোষণা দিলেন, যেটি এমসিআইসি কে দেওয়া হবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ইনক্লুডিং। তারা আবার এই টাকাটা বিভিন্ন এসএমও কে দেয়, স্মল অ্যান্ড মিডিয়াম অর্গানাইজেশন। এবং ওনার সাথে আমার খুব আন্তরিক কথা হলো এক সময়, এবং আমি একটু অবাকও হলাম যে উনি যথেষ্ট গবেষণা করে আসছেন আসার আগে। তো উনি আমাকে জানালেন যে উনি বাংলাদেশে যাচ্ছেন শিগগিরই, মনে হয় সামনের সপ্তাহে যাচ্ছেন, এবং তার প্রেস সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে। তো উইদাউট মাচ ইনফরমেশন যেটা বলতে চাই যে উনি বাংলাদেশে গিয়েই কিন্তু একটা ইকোনমিক অ্যাসিস্ট্যান্স ডিক্লেয়ার করবেন। প্রথমে ঢাকাতে উনি এটা ডিক্লেয়ার করবেন, এরপরে কক্সবাজারে যাবেন, ওখানে উনি ডিক্লেয়ার করবেন। ডিটেলসটা জানা নেই, যেটি এখনো ওনারা করার পরে হবে। তবে এই অংশটুকু হচ্ছে ইম্পর্টেন্ট যে কানাডা বাংলাদেশকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু অব্যাহত রেখেছে। এবং আপনারা এটাও জানেন যে ইন পার্সপেক্টিভ এই গভর্নমেন্ট কিন্তু আর বেশি দিন নাই। ক্যানাডিয়ান পার্লামেন্ট কিন্তু অলরেডি প্রোরোগে আছে, মার্চ 24 পর্যন্ত স্থগিত আছে। তবে এর মধ্যে যে এই লিবারাল গভর্নমেন্ট এই যে অ্যাসিস্ট্যান্সটুকু বজায় রেখেছে, এটি আমি মনে করি খুবই ধন্যবাদ পাওয়ার যোগ্য, যেখানে আমেরিকা বন্ধ করে দিয়েছে। তবে এটুকু বলে আমি শেষ করব যে কানাডা কিন্তু অব্যাহতভাবে বাংলাদেশকে এবং স্পেশালি রোহিঙ্গা ফোকাস অ্যাক্টিভিটি এবং সাপোর্ট কন্টিনিউ করেই যাচ্ছে। এবং এটির জন্য আমরা যতটুকু পারি আমরা লবি করি, এখানে আনঅফিশিয়ালি অফিশিয়ালি বিভিন্ন সেমিনারে কথা বলি। স্পেশালি এই বিষয়টুকু পলিসি মেকারদের যেন দৃষ্টিতে থাকে। এবং আমি শুধু এটি একটি বাক্য বলে শেষ করছি যে আমেরিকার যে আনসার্টেন ফরেন পলিসি হবে ভবিষ্যতে, এই বিষয় কিন্তু শুধু কানাডা না, আজকে ইইউ এবং আদার্স তারাও দেখলাম স্টেটমেন্ট দিচ্ছে। সবাই কিন্তু ব্যতিব্যস্ত, এবং ঠিক নাই কোন সময় কি পলিসি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসে। ধন্যবাদ। জুনায়েদ সাকিব, আমেরিকার যে হোয়াইট হাউসের প্রশাসন যে চেঞ্জ হলো, এরপরে এখন এই যে আমাদের সাহায্য যে বন্ধ হলো, ইউনিট সরকারের তো ইন্টারন্যাশনাল একটা ভালো ইমেজ আছে, এবং আমেরিকার সাথেও তাদের ভালো সম্পর্ক, যদিও এই প্রশাসনের সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই বলে আগে বলা হচ্ছিল, কিন্তু সেটা আমরা দেখলাম না যে খারাপ কোনো কিছু। ওনার তুতিয়ালিতে কি আমরা নতুন করে এই সব যে বন্ধ হয়ে গেছে এটার কি কোনো বেনিফিট পেতে পারি কিনা উনি যদি উদ্যোগ নেন? দেখুন, প্রথমত আমার ধারণা কাউসার সাহেব এটা পরিষ্কার করলেন,
কিছুটা, এবং আমি নিজেও খোঁজ নিয়েছি যে এই ইউএসএআইডির যে সব সাহায্য বন্ধ হচ্ছে, এটা কি রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে আমাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরে যে খাদ্য সহায়তা তারা দেয়। তো সেই ক্ষেত্রে এটা আমাদের মানে আমি যতটা জেনেছি যে এটা বন্ধ হয়নি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের কাছ থেকে, যে এটা মানে রোহিঙ্গা শরণার্থী শিবিরের খাদ্য সহায়তাটা বহাল কন্টিনিউ আছে। করতেছে। সেটা কন্টিনিউ করবে, তবে অন্যান্য জায়গাগুলো আপাতত বন্ধ। এটা তো আসলে শুধু বাংলাদেশের জন্য না, না। মোটামুটি মানে মিশর আর ইসরায়েল বাদে সব সব দেশের জন্য। সব জায়গাতেই এটা প্রযোজ্য হচ্ছে। আমার ধারণা যে মানে এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসছেন, ফলে কতগুলো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করছেন, আবার সেগুলো কিন্তু একটা ইভ্যালুয়েশন হবে। তো সেই অনুযায়ী তাদের আবার সিদ্ধান্ত হয়তো বদলাতেও পারে। ফলে সেই বদলানোর জায়গাতে তো যে ভূমিকা রাখার প্রয়োজন আছে সেটা তো হয়তো রাখতে হবে, কারণ একটা পারস্পর নির্ভর একটা কি বলে যে বিশ্ব, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে লেভারেজগুলো আছে সেগুলো বাংলাদেশের তো নিশ্চয়ই কাজে লাগাতে হবে। এটা ঠিক যে এগুলোর ইম্প্যাক্টে আমাদের এখানে অনেক কর্মসংস্থানের উপর চাপ পড়বে, এনজিও সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটা একটা বিপদের জায়গা। এমনিতেই মানুষের যে কিছুটা দুরবস্থা এবং বাজার অবস্থা, মানুষের আয়, কর্মসংস্থানের যে কিছুটা বন্ধাত্ম, সব মিলিয়ে এইটা একটা বাড়তি চাপ নিশ্চয়ই। তো সরকারের দিক থেকে সেই উদ্যোগগুলো খুব রাখা দরকার, মানে আদার রেভিনিউ তৈরি করতে হবে। ওই কারণেই বলছি যে ইকোনমিক যে মানে আমাদের সংকটগুলো, অর্থনৈতিক সংকট যেটা আছে, এটা কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটির সাথে খুবই যুক্ত। ফলে যে কোনো বললেই আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি আনার একটা জায়গাতে সরকারকে মনোযোগ দিতে হবে, তার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার এই ক্ষেত্রে, এবং সেইটা যদি কার্যকর করা যায় তাহলে অনেক বেশি মানে জায়গাটা তৈরি হবে। আকবর হোসেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এইটা শুনেছি যে আমরা 3 মাসের জন্য, এরপরে আমরা যাচাই বাছাই করে নতুন করে আবার শুরু করতে তবে হবে। আমি একটা পয়েন্ট একটু যুক্ত করতে চাই আগের যে আলোচনাটা করছিলাম শেখ হাসিনার বক্তব্যের ক্ষেত্রে। এই যে কিছু সংকটের জায়গা আছে, এটাকে কিন্তু কাজে লাগাতে চাইছেন শেখ হাসিনা, ভাবছেন যে এইভাবে বোধহয় মানুষ তো এখন বিক্ষুব্ধ হয়ে উঠছে, সুতরাং সেটাকে, সেই অসন্তোষটাকে তার পক্ষে কাজে লাগাবেন। মানে এই যে মানে আমরা লক্ষ্য করছি যে এক তো হচ্ছে যে তিনি এইভাবে একটা দেশ চালালেন, ফ্যাসিবাদ চালালেন, মানুষ হত্যা করলেন, এবং নিজের দলের কর্মীদেরকেও একটা ঠিক স্বস্তির জায়গায় রেখে এমন একটা জায়গায় ফেলে দিয়ে তিনি এবং তার চলে গেলেন, পালিয়ে গেলেন। এখন আবার দ্বিতীয় দফায় তার কর্মীদেরকে কিংবা সদস্য সমর্থকদেরকে বিপদের মধ্যে ফেলছেন, কেননা যে বিক্ষোভটা তৈরি করছেন উনি তার বক্তৃতা এবং এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে, তাতে কিন্তু এটা যে ছড়িয়ে কোথায় যাবে সেটা আমরা অনুমান করতে পারছি না। কারণ মানুষের মধ্যে এমনিতেই ন্যায় বিচারের যে জায়গাটা, এবং সরকারকেও এবারে অত্যন্ত মনোযোগী হওয়া দরকার, কেননা যদি ন্যায় বিচারের জায়গাটা মানুষ কোনো রকম অনাস্থার জায়গায় পৌঁছায় কিংবা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, তাহলে ওই বিক্ষোভ কিন্তু এইদিকে চালিত হবে। আবার প্রচণ্ড উস্কানি শেখ হাসিনার দিক থেকে আছে, ফলে এটা আবারও একটা পলিটিক্যাল স্টেবিলিটির ক্ষেত্রে সংকট সৃষ্টি করতে পারে, এবং সেটার সুযোগ তো নানান পক্ষে নেওয়ার বিষয় আছে, দেশি বিদেশি। ফলে আমাদের যারা আমরা বাংলাদেশের রাজনৈতিক উত্তরণটিকে অত্যন্ত মানে সতর্কতার সাথে এবং আন্তরিকতার সাথে এগোতে চাচ্ছি, কারণ এখানে মনে রাখা দরকার যে বহু অংশীজন আছে, একক শক্তি এটাকে পুরো নেতৃত্ব দিয়েছে, তাদের ডমিনেন্ট অবস্থা এইভাবে কিন্তু জিনিসটা নেই। তো এই বহু অংশীজনের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য রেখেই আমাদের এগোনো দরকার। এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়াটা ঠিক হবে না যাতে করে আবার ওই ধরনের স্টেবিলিটি তৈরি হয়, ফলে মব আকারে সবকিছু হাজির হতে থাকে। সেই জায়গাটা আমাদের জন্য ইতিবাচক হবে কিনা এটা তো বড় আকারের প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আজকে বোঝা উচিত যে এই নেতৃত্ব কিভাবে আসলে কন্টিনিউয়াসলি একটা বিপদের জায়গায় কেবল সৃষ্টি করে যাচ্ছে। আকবর, সেটা হচ্ছে যে জুনায়েদ সাকি যেটা বললেন যে আওয়ামী লীগের যে বর্তমান যে নেতৃত্ব, হাসিনার নেতৃত্ব তো যেভাবে এনআরকির দিকে যাচ্ছে, যে প্রতিদিনই বিভিন্ন ধরনের অজাগতার উস্কানি দিচ্ছে, এবং বিশেষ করে একটা আমাদের পার্টিকুলারলি ভারতের মতো আমাদের প্রতিবেশী দেশ, তারা এই বিষয়টা সহ্য করছে, শেখ হাসিনাকে অনেক সময় প্রলুব্ধও করছে, এবং তাদের মিডিয়ায় আমাদের বিরুদ্ধে অপপ্রচারও চালাচ্ছে দীর্ঘদিন ধরে। তো
এইগুলোকে আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি? এবং দেখুন, একটা জিনিস আমি বলি যে আওয়ামী লীগ বরাবরই প্রমাণ করেছে যে বাংলাদেশের পন্থী বা বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা থেকে তারা খুব একটা রাজনীতি করেছে, এটা আমার মনে হয়নি। আওয়ামী লীগকে আমার বরাবরই মনে হয়েছে যে কোনো একটা বিদেশি পলিটিক্যাল পার্টির, পার্শ্ববর্তী দেশের পলিটিক্যাল পার্টির বাংলাদেশ শাখা, ব্যাপারটা তারা সেভাবে অপারেট করেছে। এবং আমি শেখ হাসিনার বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সেখানে কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, এবং তারা একবার সরি বলতেও রাজি না। সরি বলে সব সমস্যার সমাধান হবে না, তাদের ভাষাই বলছি, সেটা অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পতিত ফ্যাসিবাদ, তারা নানাভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, পরিস্থিতিকে উস্কে দেবার চেষ্টা করছে। এইখানে আমাদের জন্য যেটা দরকার, যে আমাদের পলিটিক্যাল ইউনিটি, যেটা রাজনৈতিক ঐক্যমত্য, যেটা আমাদের 5ই আগস্টের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা আমাদেরকে বজায় রাখতে হবে, ধরে রাখতে হবে। এবং এইটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের সামনে খুব একটা ভালো অবস্থা নেই, এটা বোঝা যাচ্ছে। সুতরাং যেগুলো পলিটিক্যাল মাইনর ডিফারেন্সেস যেগুলো আছে, মোটা দাগে যদি বড় ধরনের কোনো ডিফারেন্সেস যদি না থাকে, তাহলে সেই রাজনৈতিক ঐক্যটা যে আছে, এটাও মানুষের সামনে বারবার তুলে ধরা দরকার। এখানে জোনায়েদ সাকিরা আছেন, উনি গত 15 বছর ধরে রাস্তাঘাটে ব্যাপক আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, হ্যাঁ, পুলিশ লাঠিচার্জ করেছে, আছেন, ওনাদের ভূমিকা আছে, বিএনপি আছে, জামায়াত ইসলামী আছে, ছাত্ররা আছে, এই দেশের মানুষ, অন্যান্য যারা নন পলিটিক্যাল তারা আছে। সো পলিটিক্যাল ফোর্সগুলোকে একটা মানে দেখাতে হবে যে আমরা এখনো ইউনিটি আমাদের মধ্যে আছে, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। কাউসার আহমেদ, আপনি যদি 1 মিনিট আমাকে কিছু বলেন এই প্রসঙ্গে। আমি খুব মনোযোগ দিয়ে আপনার সাকিব ভাই এবং ওনার কথা শুনছিলাম। আমি দুটো জিনিস অ্যাড করি, সেটি হচ্ছে যে ইউএস এইডের যে সাসপেনশন আপাতত ডিক্লেয়ার করা হয়েছে, এটার প্রেক্ষিতে কি করা যেতে পারে। এবং সাকিব ভাইয়ের একটা কমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিটিক্স কিন্তু আপনার ইজ ইনফ্লুয়েন্সড বাই ইকোনমিক্স। এবং আপনি কানাডার মতো দেশ, G7, ওয়ান অফ দি রিচেস্ট কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, সেকেন্ড লার্জেস্ট ইন টেরিটরি, তারপরেও কিন্তু দেখেন আমরা সিরিয়াস ট্রাবলের মধ্যে আছি। 500,000 জব লসের সম্ভাবনা দেখা গেছে শুধু অন্টারিওতে। তো এই যে ইকোনমিক্সটা কিন্তু আসলে ভেরি ক্রিটিক্যাল, এবং বাংলাদেশের এখন যে সিচুয়েশন, যেটা ট্রানজিশন টুয়ার্ডস স্ট্যাবিলিটি, এখানে কিন্তু ইকোনমিক্সটা কিন্তু একেবারে মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত খুব চমৎকার করে ম্যানেজ করতে হবে, না হলে কিন্তু আপনার বিভিন্ন রকম এনার্কি তৈরি হবে, যেটা সাকিব ভাই এবং আমাদের আরেকজন বক্তা খুব সুন্দর করে বললেন। এটি আমার একটা অবজারভেশন। আর দ্বিতীয় হচ্ছে যে কানাডাতে প্রাদেশিক গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যেটা করতেছে এখন, সেটা হচ্ছে তারা একটা প্রণোদনা প্যাকেজ রেডি করতেছে। আপনার কোভিডের মতো সময়ে যখন ছিল, এই ধরনের একটা প্যাকেজ বিভিন্ন লেভেলে তৈরি করা হচ্ছে, যাতে আনএমপ্লয়মেন্ট শুরু হলে মানুষ ওখানে যেতে পারে। এখন আমি জানি বাংলাদেশে এটা হয়তো খুব একটা প্র্যাকটিক্যাল সলিউশন না, কিন্তু তারপরও আমি বলতেছি যে এটা একটু চিন্তা করতে হবে, কারণ কিছু আনএমপ্লয়মেন্ট হবেই, 3 মাসের জন্য হোক আর 6 মাসের জন্য হোক, একটা সেক্টর কিন্তু আপনার আনএমপ্লয়মেন্ট বাড়বে, এবং এটা কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে রাস্তায়, এবং এটি ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে দি পারসেপশন অফ দ্য ওয়ে গভর্নমেন্ট ইজ রানিং অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, এবং ওইখানে কিন্তু আপনার খুব ক্রিটিক্যালি মনোযোগ দিতে হবে। ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। আকবর হোসেন, জোনায়েদ সাকি এবং কাউসার আহমেদ, আপনাদের 3 জনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।